কদমতলী ফুলের নামে নাম হলেও এ গ্রামে কদম গাছ একটিও চোখে পড়ল না কেন কে জানে। কিন্তু এরপরেও গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যেতে যেতে অনাবিল আনন্দে হৃদয় ভরে ওঠে। আলোকিত গ্রাম, 56,000 বর্গ মাইলের এই দেশটির 68,000 গ্রামের মধ্যে এই কদমতলী গ্রামটির শিক্ষার হার 100%। এও কি সম্ভব? বাবু, কি নাম তোমার? আলো। একটু হাসো। কাকে খুঁজতেছেন? আমি যদি ভুল না করে থাকি, দেখি মহব্বত সাহেবের বাসা। আমি মহব্বত। আপনি কে? কোথা থেকে আসছেন? আমি সাংবাদিক জীবন চৌধুরী, স্টাফ রিপোর্টার, দৈনিক সুখবর, ঢাকা থেকে এসেছি। কি আশ্চর্য, আপনি সাংবাদিক, ঢাকা থেকে আমার কাছে আসছেন। মুক্তি, জলদি জল খাবার তো, উনি ঢাকা থেকে আসছেন, সাংবাদিক। আপনি আসেন, আসেন, বসেন। ধন্যবাদ। আসলে বেশ কিছুদিন ধরে আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু রিপোর্ট প্রকাশ করে আসছি, আর সেই সূত্রের তথ্য ধরেই আপনাদের এই গ্রামে আসা। কিন্তু আমি তো মুক্তিযোদ্ধা না, আমার কাছে আপনি কি পাবেন? তথ্য। আমরা বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটি বিষয়ভিত্তিক গবেষণা চালিয়ে আসছি, আর সেই সূত্রে আমি খবর পেয়েছি যে আপনাদের এই গ্রামে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা 100%, আর সেজন্যই আমি এখানে এসেছি। আমার স্ত্রী মুক্তি। স্যার, নেন ভাই, আগে একটু খেয়ে নেন। ধন্যবাদ। নূর আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এই গ্রামের 100% মানুষকে শিক্ষিত করবার পেছনে যে গুরু দায়িত্ব তা আপনি পালন করেছেন। এত বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করবার এই সিদ্ধান্ত আপনি কিভাবে নিলেন? এটা আসলে একটু অপেক্ষা করবেন।
বলুন। এটা আসলে আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের ফল না, এটা হচ্ছে একদল মানুষের মিলিত চেষ্টা। তবে বারুদে আগুন দিয়েছিল একজনই। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ হবে, গ্রামের সবাই যুদ্ধে যাবে। আসুন আসুন আসুন, বসুন, বসেন আপনারা সবাই বসেন। যুদ্ধ 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 শুরু হয়ে গেছে, এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ থামবে না। যতক্ষণ পর্যন্ত আমরা মুক্তি না পাবো এই যুদ্ধ চলবে। এই লড়াই দেশের জন্য লড়াই, এই লড়াই দেশের মাটির জন্য লড়াই। কত কষ্ট কইরা এই দেশ, এই মাটিটা স্বাধীন করছি, কিন্তু তার বিনিময়ে কি হইল, কি হইল? থাক, বেশি কমু না, বেশি সত্য কথা কইলে অসুবিধা আছে, সমস্যা আছে। তাই একটা সত্য কথা কিন্তু কয়ে দিই, আমি কিন্তু পাগল না। সবাই আমারে পাগল ভাবে, কিন্তু আমি কিন্তু পাগল না। আমি কিন্তু পাগলের বান ধরে থাকি, বান। হাত উপরে তোলো। আচ্ছা নাও, তোমার বন্দুক নামাও। আচ্ছা আমারে ধরো কেন? আমি তো মোহাব্বত, যাদের ধরা তাদের তো ধরতে পারো না। না, কাউরে ছাড়বো না, সবাই ধরে ফেলামো, কাউরে ছাড়বো না। তোর সঙ্গে লয়ে যাবো, তোর সঙ্গে লয়ে যাবো। আরে রাখো তোমার যুদ্ধ, অনেক যুদ্ধ করছো। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি কাউরে ডরাই না। আমি আসছি যুদ্ধ করার জন্য, যুদ্ধ চালায় যাব, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। শহীদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। তুমি থামবা? শোনো, বাবা তোমার দেখা করতে বলছে, স্কুল নিয়ে যে কি জানি কথা বলবে। ও রাখো রাখো, মানে কালাম স্যার, খারাপ একটা স্যালুট করে নি। শিক্ষক জাতি দেশের জন্য সম্মান। যে জাতি শিক্ষককে সম্মান করে না, সে জাতি উন্নতি করতে পারে না। তিনি আমাকে যুদ্ধ করেছেন। কি যুদ্ধ? পরিবর্তনের যুদ্ধ, মানুষ গড়ার কারিগর। কিন্তু আমার ডাকছে কে? আমি তো ব্যাপক সত্য কয়া ভালাম। আমি আগে মিথ্যা কইতাম, এখন মিথ্যা কই না, এখন সত্য কই। আমি আগে মিথ্যা কইতাম, এখন বলি না, এখন আমি সত্য বলি, মিথ্যা বলি না। এটা কোনো গান হইল? তোমার না মাথাটা দিনকে দিন খারাপই হয়ে যেতে। মাথা খারাপ হয়ে যেতেছে। সবাই কয় যে আমার মাথা খারাপ হয়ে গেছে, সবাই কয়। চলো মুক্তি বাড়িতে যাবো। মুক্তি গোবারি যাবো? বাবা যে তোমার যেতে বললো। যাবো, মুক্তি বাড়িতে যাবো, মুক্তি এক নজর দেখবো, তারপর স্যারের কাছে চলে যাবো। চলো। ঠিক আছে, চলো। এই চলো, যা, চলো। আমার স্ত্রী মানে মুক্তি, নূর চাচাকে অসম্ভব ভয় পেত, একদম পছন্দ করতো না, একদমই না। কারণ নূর চাচা মুক্তিকে দেখলেই রাস্তাঘাটে অসম্ভব পাগলামি শুরু করে দিত। নূর চাচা কিন্তু মুক্তিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। আমরা কারণে অকারণে প্রায় মুক্তিদের বাড়িতে যেতাম, আমি আর নূর চাচা। দুজনের একটাই উদ্দেশ্য ছিল, এক নজর মুক্তিকে দেখা। মুক্তিযুদ্ধের কত বছর পরে এই ঘটনা? তা প্রায় 17-18 বছর তো হবেই। ততদিন পর্যন্ত নূর আলী জীবিত ছিলেন? মানে মুক্তি যোদ্ধারা কখনো মরে না, মরলেও জীবিত থাকে। যুদ্ধ যুদ্ধ চলতেই থাকবে। শয়তানরা সাবধান, তোকে জায়গা নাই দেশের মাটিতে, তোকে জায়গা আমাকে পায়ের নিচে। হুঁশিয়ার, সাবধান। আচ্ছা তুমি আবার খেপলা কেন? থামো থামো থামো। চাচি কেমন আছেন? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? জি ভালো আছি। চাচি আব্বা আপনার একটু দেখা করতে বলছে, কি যেন আলাপ আছে। মাস্টার মানে আমাকে কমান্ডার মনে হইতেছে আবার নতুন করে যুদ্ধের ডাক দিতেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে নতুন করে। তো বাজান তুমি তো আর এদিকে আসো না, চাচি জানে খবর টবর নিতে হয় না? না মানে কই আসি তো। তার মানে? ইস, উনি মনে হয় নয়া কুটুম, প্রতিবার ওনারা দাওয়াত দিয়ে আনতে হইব। বাবাজি, তুমি আমার ওই বাপ মারা মায়ের কথা কিছু মনে করো না।
মরা? কেডা মরছে? না, কেউ তো মরে নাই। দেশের লেগে জীবন দিলে মরে না, মানুষের লেগে জীবন দিলে তারা মরে না, তারা জীবিত থাকে। চাচা যে কি কও না, মরলে আবার জীবিত থাকে কেন? থাকে, তারা মরলেও জীবিত থাকে। দেশের লেগে যারা জীবন দেয় তারা মরে গেলেও জীবিত থাকে। নূর ভাই, আপনি থামেন তো। আপনার ওই মারফতিকতা কেউ বুঝতে পারবো না। তিনি আর আপনি একই রকম ছিলেন। তিনি যেমন চেয়েছিলেন এই দেশ শত্রুর হাত থেকে মুক্তি পাক, এই দেশের মানুষ 2 বেলা 2 মুঠো খাবার পাক। কিন্তু চাচি, আমরা কি সেরকম দেশ পাইছি? পাই নাই, পাই নাই। মুক্তিযোদ্ধারাও সব মরে গেছে, দলে দলে ভাগ হয়ে গেছে। একলগে যারা যুদ্ধ করছি সবাই এখন দলে দলে ভাগ হয়ে গেছে। কিন্তু আমরা কি করছি? নূর ভাই মুক্তির বাবা না হয় দেশের জন্য জীবন বাজি রাখছে, কিন্তু তারপর আমরা কি আমাদের কোনো দায়িত্ব পালন করছি? এই দেশটা তো এখনো আছে, ছিল, এখনো তো সম্ভব। কেমনে সম্ভব? আপনি গ্রামের অবস্থাটা দেখেন। আপনি কি এই দেশটাতে চাইছিলেন? চাচা কি এই দেশটাতে চাইছিল? গ্রামের বাজার একবার গিয়ে দেখেন, নেশা ভাঙ করে সব সব ছেলে পেলে পড়ে আছে। এই দেশ কি চাইছিলেন আপনি? শুনছি শরীর চেয়ারম্যান নাকি এই ব্যবসায় জড়িত আছে। ওই রাজাকার চেয়ারম্যান তো একটা বান্ধাই না কবর। এইটা আবার কি করলে চাচা? বোঝে না রে, বোঝে না। সহজ সরল কথা বোঝে না, কথা সরল করে কইলেও বোঝে না। আচ্ছা ভাবি, ভাবি আমরা কবর রে কি করি? কবরটারে সুন্দর করে সাজায় রাখি না, সুন্দর করে বাজায় রাখি না, বান্ধায় রাখি না সুন্দর করে বছর বছর। কিন্তু কবরের ভিতরে কি থাকে? হ্যাঁ, কবরের ভিতরে কি থাকে ভাবি? কবরের ভিতরে থাকে পচা লাশ, পচা নষ্ট হওয়া লাশ। এই লাশের ভিতর থেকে, এই লাশের ভিতর থেকে আমি আমার মুক্তিকে বের করে আসছিলাম। কিন্তু মুক্তি কই গেলি, কই গেলি রে মা, কই গেলি মুক্তি? কি হয়েছে মা? নুরানি চাচা কাঁদতেছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, হঠাৎ করে যে চাচা কি হলো? চাচি, আমি আজকে আসি, আপনি কিন্তু আব্বার সাথে দেখা করবেন। ইয়ে করে একটু খারাপ বাবা। এই বইখান তোমার আব্বার একটু পৌঁছায় দিও। জি, আমি আসি তাহলে। আসুন। মোহাম্মদ ভাই, একটু তাকাবেন। একটু ডান দিকে ভাইয়া। নূর আলীর ইতিহাস জানতে এসে আপনারও মজার মজার ইতিহাস শুনছি, কিন্তু আপনাদের কথার মাঝে একজন মানুষের নাম বারবার শুনছি। কি যেন? হ্যাঁ, শরীয়ত চেয়ারম্যান। রাজাকার শরীয়ত আলী। মূর্খ বানর, বনের গাধা। আচ্ছা, তোমরা কি লেখো বলো তো? সমস্ত দেশের রাজাকারগুলোর মুখোশ তোমরা উন্মোচন করে দিতে পারো না? অবশ্যই পারি, কিন্তু ভাই যখন আমরা মিডিয়াতে মন্দ বিষয়গুলো তুলে ধরি তখন কিন্তু ওই ভিলেনগুলো সব নায়ক হয়ে যায়। আর এজন্যই আমাদের লক্ষ্য যেন এই দেশকে বিজয়ের জন্য যত সত্য নায়ক ছিলেন, আছেন, তাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি, তাদেরকে যেন সামনে আনতে পারি। আচ্ছা ভাই, আমি শুনেছি আপনার বাবা তিনিও নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, আর খুব সম্ভবত এই অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর এই গ্রামের যে স্কুলটা আছে, এই স্কুলটাকে নাকি প্রথম থেকে অনেক ধার কর্য করে কষ্ট করে তিনিই দাঁড় করিয়েছিলেন। ঠিকই শুনেছেন। মুক্তিযুদ্ধের সময় বাবা তার একটা হাতও হারান, কিন্তু উনি কিন্তু দমে যাননি। আচ্ছা, উনি এই এলাকায় খুব সম্মানিত মানুষ ছিলেন। ওনার একমাত্র স্বপ্ন ছিল এই এলাকার মানুষের অশিক্ষার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় সবাইকে আলোকিত করা। আর তার এই স্বপ্নের সহযাত্রী ছিলেন নূর আলী চাচা। মাস্টার, মাস্টার তুমি কি আবারও আমাকে কমান্ডার হইবে? আবারও? তাইলে মাস্টার এবার কিন্তু আর ভুল করবো না মাস্টার।
এবার কোনো ভুল করবো না মাস্টার, কোনো ভুল করবো না। এবার এবার সব রাজাকারের বাচ্চারা কিন্তু শেষ করে ফেলাম। আর যদি যুদ্ধ করতে করতে মইরা যায় তাহলে রাজাকারের